আসসালামু আলাইকুম। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। শিবিরের দুর্গ ভেঙে আম্মারের বিজয়ের রহস্য কি? শিবিরকে হারাতে হলে কি করতে হবে জানালেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। গাজায় এখনো আতঙ্কের কারণ ইসরায়েলের রোবট। এবার বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনেও ভূমিধস বিজয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। তবে এই ক্যাম্পাসে শিবিরের জন্য বড় ধাক্কা হল জিএস পদটি হাতছাড়া হয়ে যাওয়া। এই পদে বিজয়ী হয়েছেন অন্যতম জুলাই যোদ্ধা স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন বাংলা মেইলের প্রতিবেদক আব্দুল হাকিম। প্রতিবেদনে বলা হয়, শিবিরের দুর্গ ভেঙে তার এই বিজয়কে দীর্ঘদিনের রাজনীতির চিত্র পাল্টে যাওয়ার সূচনা হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের মঞ্চে স্লোগান মাস্টার হিসেবে পরিচিত আম্মার সাধারণ শিক্ষার্থীদের ভরসায় শিবির প্রার্থীকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করেছেন। শিক্ষার্থীরা বলছেন, আম্মারের জয় মানে ছাত্রদের জয়। নতুন ভাবনার রাজনীতি ও প্রথাগত শক্তির বিরুদ্ধে এক প্রতীকী উত্থান সালাউদ্দিন আম্মার। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে ক্যাম্পাস সংস্কার দাবির মঞ্চ সবখানি সক্রিয় থাকা আম্মারের প্রতি শিক্ষার্থীদের আস্থা এবার ভোটে রূপ নিয়েছে। তবে এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে শিক্ষার্থীর স্বার্থে কাজ করা। শুক্রবার সকালে ফল ঘোষণার পরপরই ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, শহীদুল্লাহ কলা ভবনের সামনে, এমনকি হলগুলোতেও উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। অনেকেই একে অবিশ্বাস্য কিন্তু যৌক্তিক জয় বলেই অভিহিত করেছেন। আম্মারের পক্ষে সাধারণ শিক্ষার্থীর এমন সমর্থন আগে খুব একটা দেখা যায়নি। রাবিতে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ও সংগঠিত বলেই পরিচিত ছিল। সেই শক্ত ঘাঁটিতেই এবার জয়ী হয়েছেন আম্মার। সালাউদ্দিন আম্মারের রাজনৈতিক যাত্রা খুব বেশি পুরনো নয়। ইসলামিক স্টাডিজ বিভাগের 2021-2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকেই তার নাম প্রথম আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে, শহীদ মিনারের সামনে কিংবা প্রশাসন ভবনের পেছনে যেখানেই কোনো প্রতিবাদ, সেখানে সবার আগে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে দেখা যেত আম্মারকে। সে সময় থেকেই সহপাঠীরা তাকে স্লোগান মাস্টার নামে ডাকতে শুরু করে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। আন্দোলনের দিনগুলোতে প্রশাসনিক ভবনের সামনে তার নেতৃত্বে একাধিক মানববন্ধন ও সমাবেশ হয়। সে সময় আম্মারের প্রচারিত স্লোগান যেমন আমার ভাই রক্তে রাঙানো রাবির মাটি কিংবা বৈষম্যের বিরুদ্ধে আমরা, এসব দ্রুতই শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। রাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক বা জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,497 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727 ভোট। এই ফলাফলে প্রায় দ্বিগুণ ব্যবধান তৈরি হয়েছে। এমন ব্যবধান রাবির সাম্প্রতিক ইতিহাসে খুবই বিরল। ফল ঘোষণার পর হলগুলোতে আম্মারের সমর্থক শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন। কেউ কেউ কণ্ঠে বলছিলেন, আম্মার মানে অন্যরকম রাজনীতি। আরেক দল শিক্ষার্থী বলছিলেন, আম্মার জয় মানে ছাত্রদের জয়। এই প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রে। কেন এবং কিভাবে শিবিরের মতো সংগঠিত প্রভাবশালী একটি শক্তির প্রার্থীকে হারিয়ে সালাউদ্দিন আম্মার এত ভোট পেলেন? শিক্ষার্থীদের বিশ্লেষণে তিনটি বিষয় বিশেষভাবে উঠে এসেছে। প্রথমত, আম্মারের দীর্ঘ আন্দোলন ও মাঠের সংস্পর্শ। গত এক বছরে তিনি যেভাবে সাধারণ শিক্ষার্থীর পাশে থেকেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সেভাবে অন্য কোনো প্রার্থীকে দেখা যায়নি। দ্বিতীয়ত, তার প্রচারণা ছিল অত্যন্ত মানবিক ও সরল। তিনি কখনো দলীয় প্রতীক বা বড় রাজনৈতিক ভাষা ব্যবহার করেননি, বরং বলেছিলেন, এই নির্বাচনে জিতলে আমি থাকব শিক্ষার্থীর পক্ষে, প্রশাসনের নয়। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ছিল স্বচ্ছ ও প্রভাবশালী। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নূর বলেন, আম্মার ভাইয়ের ফেসবুক লাইভগুলো দেখলেই বোঝা যায় যে সে অন্যরকম একজন মানুষ। রাজনীতি তার কাছে ক্ষমতা নয়, দায়িত্ব। দেশের প্রায় সব বড় শিক্ষা প্রতিষ্ঠানেই ইতোমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একক আধিপত্য দেখিয়েছে। ডাকসু চাকসুর পর আজ রাকসুতেও ভূমিধস বিজয় পেয়েছে দলটি। ছাত্রদল সহ অন্য সংগঠনগুলোর অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। তারাও প্রতিদ্বন্দ্বিতা করেছে ভালোভাবে। তবে শিবিরকে যেন হারানোই যাচ্ছে না।
3 ছাত্র সংসদ নির্বাচনের পর এমনই দাঁড়িয়েছে পরিস্থিতি। এই অবস্থায় ছাত্র শিবিরকে হারানোর কৌশল বাতলে দিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। শুক্রবার 17 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে। ডক্টর গালিব বলেন, চাকসুতে 26টি পদের মধ্যে 24টি শিবিরের প্যানেল পাইছে, আর রাকসুতে 23টির মধ্যে 20টি। ছাত্রদল, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু সব মিলিয়ে পাইছে শুধু একটা এজিএস। এই যে সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির, এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে। তিনি আরো বলেন, অছাত্র, বয়স্ক, ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেঁচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়ে কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান, কিউট, সুইট টাইপের হইতে হবে। গুন্ডা গুন্ডা ভাব থাকলে আর হবে না। পোস্টের শেষ অংশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক লেখেন, এমন এক বাংলাদেশী তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে। এদিকে শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025-এর ফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সংসদের 23টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। এরপর পরই এই পোস্ট করেন মির্জা গালিব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা হেরে গেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 1020টি ভোট কম পেয়েছেন তিনি। ফলাফলে দেখা গেছে এজিএস পদে এশা পেয়েছেন 5951 ভোট। তাকে পরাজিত করা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের SM সালমান সাব্বির 6971 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত থেকে পর্যায়ক্রমে 17টি হলের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর শুক্রবার সকালে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এশা লিখেছেন, শিক্ষার্থীদের রায় চূড়ান্ত, সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য। অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। শুক্রবার সকাল 8:30টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর F নজরুল ইসলাম। সুজন চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের 2022-2023 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্র শিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা বান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী রেদওয়ান আহমেদ চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। কুমিল্লার চান্দিনায় রেদওয়ান আহমেদ কলেজ মাঠে দলটির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদলের উপজেলা ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ওই দাবি জানান। এ সময় তিনি পিআরের নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের দাবির বিষয়টি উল্লেখ করে বলেন, তারা শেখ হাসিনার স্বৈরাচারী কার্যক্রমের সহযোগী ছিল। স্বৈরাচারের দোসরের জন্য তৃতীয় কোনো আইন বা নীতি হতে পারে না। সাবেক এই প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে 26টি রাজনৈতিক সংগঠন স্বৈরাচারকে দীর্ঘ সময় সহযোগিতা করেছে। এই স্বৈরাচারীদের মধ্যে তাদের 14 দল, তারপরে জাতীয় পার্টির বিভিন্ন গ্রুপ এবং চরমোনাইয়ের পীর সাহেবের কি একটা ইসলামিক পার্টি, ইসলামী আন্দোলন, এরা প্রত্যেকেই স্বৈরাচারের দোসর ছিল। আপনারা জানেন যে চরমোনাইয়ের পীররা স্বৈরাচারের দোসর ছিল। আজকে আবার বড় গলায় কথা বলে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জাতীয় পার্টিকে যদি দল হিসেবে কার্যক্রম বন্ধ করা হয়, আওয়ামী লীগ সহ 14 দলকে যদি রাজনীতি থেকে বিরত থাকতে হয়, তাহলে চরমোনাইয়ের পীরকে এবং তার দলকেও রাজনীতি করা থেকে নিষিদ্ধ করার জন্য এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। শুক্রবার জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। তিনি বলেন, আজ ঐতিহাসিক দিনে জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে আন্দোলন করছে। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য 2 থেকে 3 লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। এ সময় নাহিদ আরো বলেন, ফ্যাসিবাদী আমলে যেসব মাফিয়া ছিল তাদের আইনের আওতায় আনা হয়নি, বরং তাদের ব্যবসা সুরক্ষা করা হচ্ছে। তারা শ্রমিকদের শোষণ করেছে। যারা দেশের অর্থনীতি সচল রাখছে তাদের পাশে থাকবে শ্রমিক শক্তি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। বিশ্বাসঘাতককে আর বিশ্বাস নয়। প্রিয় দর্শক, আজকে একটা জরুরি টিপস আপনাদেরকে দিচ্ছি। ধরুন আপনার একজন প্রিয়তম মানুষ বা ঘনিষ্ঠ বন্ধু অথবা পরিচিত জন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এরপর বহুদিন পর আবার এসে ক্ষমা চাইল, আপনি তাকে আবার আগের জায়গায় বিশ্বস্ততার মধ্যে কি নেবেন? অবশ্যই নেওয়া উচিত হবে না। যে লোক বা ব্যক্তি বা বন্ধু স্বজন পরিচিতজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, ভঙ্গ করেছে আপনার আস্থা, তাকে আপনি আর কখনোই আশ্রয় প্রশ্রয় দেবেন না। তাহলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ থাকে, দ্বিতীয়বার আপনি হয়তো বিশ্বাসঘাতকতার শিকার হবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর গাজা শহরের হাজার হাজার মানুষ তাদের ঘরে ফিরেছে। তারা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন, যা কিছু বাঁচানো যায় তা উদ্ধার করার চেষ্টা করছেন এবং ধীরে ধীরে পুনর্বাসনের কাজ শুরু করছেন। জাবালিয়া, শেখ রাদওয়ান, আবু ইস্কান্দর সহ বিভিন্ন এলাকায় যারা ফিরে গেছেন তারা দেখছেন ধ্বংসস্তূপের নিচে এখনো পড়ে আছে ইসরায়েলের বিস্ফোরক রোবট, যেগুলোর অনেকগুলো এখনো ফাটেনি, নীরব ও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। 2024 সালের মে মাসে ইসরায়েল প্রথমবারের মতো জাবালিয়া শরণার্থী ক্যাম্পে এসব রোবট ব্যবহার করে। এরপর থেকে এগুলো উত্তর গাজায় এক ভয়ঙ্কর আতঙ্কে পরিণত হয়েছে। ইউরোমেড হিউম্যান রাইটস মনিটর জানায়, যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েল এসব রোবট ব্যবহারে অভূতপূর্ব গতি অর্জন করেছিল। প্রতিদিন প্রায় 300টি আবাসিক ভবন ধ্বংস করা হচ্ছিল গাজা সিটি ও জাবালিয়ায়। এই রোবটগুলো মূলত সাঁজোয়া যান, যেগুলোর ভেতর বিস্ফোরক ভর্তি করা হয়। এরপর সেগুলোকে সাঁজোয়া বুলডোজার দিয়ে টেনে নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে দূর নিয়ন্ত্রণে বিস্ফোরণ ঘটানো হয়, যা চারপাশের সবকিছু গুড়িয়ে দেয়। গাজা সিটি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, এসব রোবটের ধ্বংস পরিধি প্রায় 500 মিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ছিল বিস্ময়কর মাত্রার। জাবালিয়ায় 22 বছর বয়সী শরীফ সাদি বলেন, বিস্ফোরক রোবট যখন ঢোকে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ব্লকটা ধ্বংস হয়ে যায়, শুধু ধ্বংসস্তূপ আর ধোঁয়া থাকে। সাদি স্মরণ করে বলেন, এক সকালে রাস্তায় থাকা অবস্থায় দেখেন একটি D10 বুলডোজার একটি রোবট টেনে তাদের ব্লকের দিকে নিচ্ছে। তিনি বলেন, আমি দৌড় দিতে শুরু করি। 100 মিটার দূর যেতে না যেতেই বিশাল এক বিস্ফোরণে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি। যারা কাছাকাছি ছিলেন তাদের আর কোনো চিহ্নই ছিল না। ইউরোমেড মনিটর তাদের প্রতিবেদনে বলেছে, এসব রোবটের নির্বিচার ধ্বংসযোগ্য নিষিদ্ধ অস্ত্রের শ্রেণীতে পড়ে এবং জনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এসব অস্ত্র ব্যবহারের কথা প্রকাশ্যে স্বীকার করেনি। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু আফাস জানান, বিস্ফোরণের পর এসব রোবট থেকে বিষাক্ত গ্যাস ও ভারী ধাতব ধোঁয়া নির্গত হয়, যা তীব্র শ্বাসকষ্ট ও বিষক্রিয়ার কারণ হচ্ছে। তিনি বলেন, মানুষের বারবার শ্বাসরোধ, বুকে ব্যথা ও স্নায়বিক দুর্বলতার লক্ষণ দেখা যাচ্ছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।